আপনি হ্যাঁ, বলছিলেন কনসিডারেশন নাই, আপনি বলছিলেন যে এবং চুক্তির জনগণের সময় যে জনগণের কনসিডারেশন বলতে কিছু নাই কোনগুলো। কিছু নাই, আবার আবার ডাক্তার জাহিদ অর্থাৎ বলছিলেন যে অর্থাৎ চুক্তির সময় আমি যেটি আসলে রাখা হয়েছিল পরবর্তীতে সেই ইভেন সেই কন্টেন্টও চেঞ্জ হয়ে গেল, চুক্তির বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদও বলছিলেন যে যারা যে মানে সেটি যেটি স্বাক্ষর করেছিলেন সেটি পরিবর্তন হয়ে গেল। মানে রাইট। এরকম গোজামিলটা কেন হচ্ছে সেটি কি আপনি বুঝতে পারেন মানে? আমি 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 সেটা বলি। আমি সালাউদ্দিন সাহেবের কথাটাকে সত্য বলে নিয়ে নিচ্ছি, মেনে নিচ্ছি, বিকজ আমি জানি না, তাই আমি চ্যালেঞ্জ করছি না, ধরে নিলাম এটাই সত্য। যদি সত্য হয়, যদি সত্য হয়, এই মুহূর্তে তো একটা আন্দোলন বা একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, 1 নম্বর। আর 2 নম্বর হইলো যে আপনি যে কথাটা এই সালাউদ্দিন সাহেবের আলোকে যদি আমি বলি যে এটা কেন হইলো, যে ওই যে ফেব্রুয়ারি মাসে প্রথম যখন বসছিল ইউনূস সাহেব, আলোচনা শুরু করলো, আমার কাছে মনে হয় যে আমরা আহ, তুলনা করি ইউরোপের সাথে, মেন্টালিটিতে কিন্তু আমরা ইউরোপিয়ান না। তো ইউনূস সাহেব যখন বসলেন ওখানে আলাপে, আমার মনে হয় 1-1.5 মাসে বুঝে ফেলছেন ঐক্যমত এখানে হবে না। কিন্তু হুম। তার মধ্যে একটা একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, এই কারণে আমার কাছে যেটা মনে হয়, কারণ জনদাবি এবং ছাত্র তাকে নিয়োগ দিছে, আজও পর্যন্ত আমরা জানলাম না তার ছাত্র বলতে কি বুঝায়। মাত্র নাহিদ তাহিদ এই কয়জন তো তাকে ক্ষমতায় রাখেনি, ছাত্রের সংজ্ঞাটাও আমরা জানি না কাদেরকে ছাত্র মিন করছে। কিন্তু হুম। সেই থেকে তিনি আছেন এবং একটা লম্বা সময় উনি যাবেন। যত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, সুতরাং নির্বাচন কিন্তু তিনি যাবেন। এবং আমার কাছে মনে হয় এই যে রাজনীতিতে 53 বছর যাবত আমরা যে কথা শুনে আসছি, শেষ কথা বলতে কিছু নাই। এবং ইউনূস সাহেবের মতো লোকেরে, যে নাকি ওই এনজিও চালায়, হুম। গ্রামীণ ফোন চালায়, হি ইজ নট এ পলিটিশিয়ান, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা তাকে ফেব্রুয়ারি থেকে শুরু করে আস্তে আস্তে পলিটিশিয়ান বানিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন না, যে সে যা তাহলে আসলে বলেছে। প্রশ্নটা এখানে যে ফেব্রুয়ারিতে পর্যন্ত টানবেন, ফেব্রুয়ারিতে প্রশ্নটা মানে আগেও ছিল, এখন আবার নতুন করে অনৈক্য থেকে যে প্রশ্নটা ওঠে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আরও কিছু বিষয় হবার কথা ছিল। মানে হ্যাঁ, সহিংসতার আভাস আসছে মাহফুজ আলমের কাছ থেকে, মানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি থেকেও একটু আপনার কাছে যাব। কিন্তু আমি ডাক্তার জাহিদ আপনার কাছে ওই যে বলছিলাম গণভোট সম্পর্কে অনেক কিছু শুনবো, অনেক প্রশ্ন আসছে মানে এই পুরো, আমি তো বলছিলাম যে এত গোজামিল কেন হলো, সেটি তো প্রশ্ন আছেই, কিন্তু ধরেন কোনো গোজামিল নাই, একদম গণভোট হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু আমার এখানেও প্রশ্ন যে এই প্রশ্নটাও যেটি উঠছে অলরেডি যে 48টি প্রস্তাব, তার মধ্যে কেউ 47টিতে রাজি, একটিতে না, বা অর্ধেক অর্ধেকে রাজি, তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ, সব যদি ঠিকও থাকে। এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার জাহিদ এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশের 22% উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না। তো তারা এই ধরুন 48টা প্রস্তাব মানে, আর আমরাই ভালো মতো বুঝি না, হিমশিম খাই 48টা প্রস্তাব কি, যারা আসলে নিয়মিত এটি নিয়ে কাজ করছি, একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না, সংবিধান সম্পর্কে জানে না, বা এই জিনিসগুলো এত বোঝে না, তারাই 48টা প্রস্তাব বুঝবে কি করে, আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না না বলতে হবে, কি করবে তারা? আচ্ছা, এই এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না, আমি যদি এভাবে বলি, বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম, যদি এরকম হতো আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্লামেন্ট একসাথে হলো, হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম, সেটা সেখানে পাশ করতাম আগে সেখানে, তারপর এটা তো গণভোটে দিতাম। এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না। সো আপনি যেটা বলছেন আপনার সাথে আমি অ্যাগ্রি করি যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না, কিন্তু প্যাকেজে ভোট, তাহলে তো আমরা সংবিধানের ক্ষেত্রে তাই করছি যে সংবিধানের আমি 5টা আর্টিকেল মানি না, কিন্তু হুম। তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন, এটা খুবই ফ্যাক্ট যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে, মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে কথা বলছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, হুম। জামায়াতের লোকজন আমার সাথে বসে তারা লোয়ার হাউসে পিয়ার চায়, পিয়ার চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে, মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন। তো তাদেরকে বললাম মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট, সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটিউয়েন্সিতে পাওয়ারফুল আছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয়, দেখলো যে এর এত সমর্থন আছে, না দিলে বিগড়ে যাবে, আবার ক্যান্ডিডেট জিতবে না, ফলে বরং পিয়ারে মনোনয়ন বাণিজ্য বেশি হবে, শতভাগ হয়ে যাবে। খুবই সহজ যুক্তি। আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন তারা এইসব যুক্তি দেওয়ার চেষ্টা করে, এই কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বোঝেন আমি সেই প্রশ্নও করছি। এখন যে কাজটা হবে আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এডুকেট করা, কিন্তু আসলে এডুকেট করবে না, কি হবে আমি বলে দেই। হুম। এখন কিছু করার নেই, আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি।
তবে আমি আপনাদেরকে একটু কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে। বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সব ডিবেট লাইভ করা হয়েছে, স্টক শোতে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে ক্রস হচ্ছে, মাসের পর মাস এই কাজটা হয়েছে। আমি এটা মানে সত্যিই মনে করি যে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এগুলোর পথ তৈরি হয়েছে। সো এটা একটু এডুকেট করেছে। কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায়, প্রত্যেকে তার তার ভোটারদেরকে ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে, এটা হাতে দিতে হবে নাকি নাতে দিতে হবে। এবং একটা বড় অংশের মানুষ নিশ্চিতভাবেই এগুলো না বুঝে গণভোটে যদি পার্টিসিপেটও করেন, এগুলো না বুঝে আসলে দেবেন। পরিস্থিতিটা এইরকমই আছে। হুম। আহ, এই যে হ্যাঁতে দিতে হবে না নাতে দিতে হবে সেটি এডুকেট করবেন বা প্রচারণা চালাবেন। আমি যে প্রশ্নটা করতাম বুঝবেন কিনা, বুঝে বা না বুঝে দেবেন, কিন্তু সবাই মানে এই সুপারিশের মধ্যে যেটি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু শুরু থেকেই যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে। কারণ ওই যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে কত শতাংশ মানুষ আসলে আছে, এত শতাংশ মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে, সেই তত শতাংশ মানুষ যদি এর বিপরীতে দেয়, আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে, বিএনপির এটাতে খুব একটা সম্মতি নাই, এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে মানে না বলে তারা নোট অফ বলছে। ডিসেন্ট থাকলে তো নোট বিএনপি অফ সম্মতিতে নেই, মানে ওটা হ্যাঁ, যদি না তো থাকে তাহলে বিএনপি সম্মতি থাকবে না। তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে, জাতীয় পার্টি সহ আরো খুচরা খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল। তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা, মানে পাল্লাটা সম্ভাবনা ভারী আছে, হয়ে এবং আসছে। হ্যাঁ আছে, এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি কেন হবে বলি, ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি খোলাখুলি বলে ফেলি, মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায়, সদিচ্ছা আছে সবার, কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে। কি হবে, ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায় এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপি কিন্তু সংস্কার চায় না। হুম। এবং না মানে কিন্তু 84টার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে 9টায়, তার মানে বাকি 75টার বিএনপির পূর্ণ সমর্থন আছে। কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না, বিএনপি হাসিনা হইতে হুম। চায়, বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না। এই হচ্ছে এখানকার পলিটিক্স, এই পলিটিক্স। জি। এই জন্য আমি হুম। হুম। এই সংকটটার জায়গা আছে, এবং না জিতে যদি যায় তাহলে পুরো সংস্কার, এই যে এত দিন ধরে এত কিছু হলো সেটা হুম। নষ্ট হলো। তার সাথে একটু যোগ করি, টু বিগিন উইথ, যদি আপনি নোট অফ ডিসেন্ট নাই রাখেন, হুম। তাহলে আপনি এই আলাপ আলোচনা কেন করেছেন? শারমিন, আমি আমার এক্সপেরিয়েন্স বলি। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা বসে বসে এগুলো লিখে দেই নাই। আমরা বহু স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে, সিভিল সোসাইটি, উইমেন, চ্যালেঞ্জড পিপল, যারা নির্বাচন করেন, নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগে গেছে ওখানকার লোকজনের সাথে কথা বলতে, সাধারণ নাগরিকরা যে কেউ, আমাদের ইমেইলে, আমাদের ফেসবুক পেজে আমরা ৮০-৯০ হাজার মানুষের কমেন্ট পেয়েছি, এবং গুরুত্ব সিরিয়াস কমেন্ট। আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি। তো ঐক্যমত্য কমিশন এরকম 6 কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো, হুম। ওনারা যদি মনে করেন শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থাকবে না। আপনার আলোচনার উদ্দেশ্য তো ছিল এটা। একদম। বিএনপি যে কিছুটা হ্যাঁ। আলোচনা করলো, বিএনপি তো তার মানতে চায় না এমন বেশ কয়েকটা জিনিস মেনেছে। বিএনপি অনেক কিছু মানে নাই, হুম। অনেক কিছু ইললজিক্যালও আমি মনে করি, কিন্তু অনেকগুলো তো সে মেনেছে যেটা তার ক্ষতি পর্যন্ত হয়। আমি একটা উদাহরণ দিই, ধরুন দুবার মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। আমরা কাগজে কলমে, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, বিএনপি যদি এখন থেকে পরপর 2 টার্ম ক্ষমতায় হুম। থাকে, সম্ভাবনা আছে, এবার খুবই সম্ভাবনা, পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে, যেন তারেক রহমানের বয়স হবে সে দ্বিতীয় টার্ম শেষে 70, 71 এরকম বয়স হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 70, 71 আসলে, বা গ্লোবাল পার্সপেক্টিভে প্রাইম মিনিস্টার হওয়ার হুম। জন্য যথেষ্ট বয়স, খুব ইজিলি হতে পারেন, তার হুম। খুবই হুম। ফিট বয়স বলবো, যদি উনি শারীরিকভাবে ফিট থাকেন। তো সাফার করবে জনাব তারেক রহমান, এবং উনি এটা মেনে নিবেন। আমি বলছি এটা কমের বাইরে বিএনপি আরো আর্টিকেল 70 নিয়ে হুম। বিএনপি যেভাবে করতে চাইছিল সেভাবে হয় নাই। তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা সরকারের কন্ট্রোল রাখবে, কিন্তু না, শেষে নির্বাচন কমিশন ছেড়ে দিল। আমাকে যদি সময় দেন আরো আছে। তো জি, সেইগুলো তো নিশ্চয়ই করেছে নিশ্চয়ই, তাহলে এটা তো সে একটা তো সেটা না, সে তো এটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ ডিসেন্ট আছে, এটাকেও আপনাকে গ্রহণ করতে হবে।